জাতীয় নির্বাচন সামনে রেখে ইসলামী জোট গঠন করতে যাচ্ছে জামায়াত ইসলামী, খেলাফত মজলিস ও নেজাম ইসলাম সহ 6টি দল। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে এই জোটের আত্মপ্রকাশ হতে পারে। নেতারা বলছেন, ইসলামপন্থীদের ভোট টানতেই এই জোট। প্রতি আসনেই দেওয়া হবে ভোটের প্রার্থী। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্য গড়ে উঠেছে। এক দলের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অন্য দলের নেতারা। আগামী জাতীয় নির্বাচনের আগে জোট গড়তে যাচ্ছে ইসলামী দলগুলো। জোটে থাকছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস। এরই মধ্যে কয়েক দফা বৈঠকও হয়েছে দলগুলোর মধ্যে। আমরা একটা বৃহত্তর ইসলামী ঐক্য করতে চাই এবং আমাদের সাথে যে সকল পুরো ইসলাম অর্থাৎ যারা ইসলামকে ভালোবাসে বা ছোট ছোট দল তারাও যদি আসতে চায় তাদেরকে আমরা এই ঐক্যের মধ্যে শরীক করব। আর জামাত ইসলাম যেহেতু ইসলামের নামে কাজ করে, অতএব তাদের সাথে ঐক্য হতে আমাদের কোনো সমস্যা নাই। নাম ঠিক না হলেও প্রতি আসনে জোটের প্রার্থী দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নেতারা জানান, দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবেন মনোনীত প্রার্থীরা। একটা আসনে মনে করেন আমাদের শক্তি বেশি, সমর্থক বেশি, জনসমর্থন বেশি, কিন্তু যে কোনো কারণে হয়তো দেখা গেল অন্য একটা দলকে আমাকে ছাড় দিতে হবে, তখন ওই দল তার ওই প্রতীক নিয়ে গেলে হয়তো ওখানে অত সুবিধা করতে পারবে না। সেক্ষেত্রে উনি বলতে পারে যে আমাকে তাহলে হাত পাকা দেন, তখন আমরা হয়তো হাত পাকা সেখানে আমরা অফার করব, সমস্যা নেই। তবে জামায়াতে ইসলামী বলছে, ইসলামপন্থী অনেক দলের সাথে আলোচনা চলছে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর স্পষ্ট হবে জোট। ইনশাআল্লাহ বাংলাদেশে একটা সুন্দর নির্বাচনের জন্য আমরা পরস্পরের মধ্যে একটা সমঝোতা বোঝাপড়ার ভিত্তিতে একটা ইলেকশন দিকে যাব, যাতে দেশে স্বার্থে জনগণের কল্যাণে এটা গণতন্ত্রের বিকাশের জন্য এটা একটা দৃষ্টান্তকারী ইলেকশন। অনেক বিষয়ে দল ভিন্ন হলো, বোঝাপড়ার জায়গায় কিন্তু আমরা খুব কাছাকাছি অবস্থানে আছি। সেই জন্য আমরা আশা করছি জনগণও এরকম একটা ইসলামী দলগুলোর মধ্যে একসাথে নির্বাচনে আসা। সম্ভাব্য এই জোটের দলগুলোর মধ্যে শুধু নেজামে ইসলামের নিবন্ধন নেই। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছর এপ্রিলে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের সিদ্ধান্ত সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন। এদিকে জামায়াত ইসলামী বলছে, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে সরকারের রোডম্যাপ অনুসারেই জোট সম্ভব। ঈদুল আজহা উপলক্ষে শনিবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব, সাথে দলের স্থায়ী কমিটির নেতারা। পরে দোয়া ও মোনাজাত শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় এপ্রিলে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই সিদ্ধান্ত সুচিন্তিত নয়, সরকার চাইলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই পাবলিক পরীক্ষা আছে, সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। মৌলভীবাজারে ঈদের জামাত শেষে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেন জামায়াত আমির। ভোটের সুষ্ঠু পরিবেশ থাকলে অন্তর্বর্তী সরকারের দেয়া রোডম্যাপেই ভোট আয়োজন সম্ভব বলে মনে করেন তিনি। দেশের এই সংকট শেষ হওয়া দরকার এবং একটা অর্থবহ নির্বাচন সবার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, কারণ 3 বার পরপর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই। আবার আমাদের অনেক যুবক যারা এবার ভোট দেওয়ার যোগ্য হয়েছে তাদেরও সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই ডেট নিয়ে আমরা ডেটকে ইতিবাচকভাবে দেখছি, তবে এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিল ইতিবাচক। নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষণা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি এনসিপির। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশ্বাস করেন গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই রাষ্ট্রের জন্য কার্যকর নয়। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কারাগারে থাকায় গত ঈদে খালেদা জিয়ার সাথে দেখা করতে পারেননি নেতাকর্মীরা। এ সময় ঈদের শুভেচ্ছা জানিয়ে বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব। ঈদের দিনে আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসি। এটা আমাদের সকলের জন্য, বিশেষ করে জাতীয় স্থায়ী কমিটির আমরা যারা সদস্য আছি তাদের জন্য এটা আমাদের একটা অত্যন্ত আনন্দের মুহূর্ত, আনন্দের ক্ষণ। তিনি সুস্থ আছেন, ভালো আছেন, আগে ইনশাআল্লাহ ভালো আছেন। প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে ধোঁয়াশা কিছুটা কেটেছে বলে মনে করেন রাজনীতিবিদরা। তবে এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের বিপক্ষেও মত দিয়েছেন অনেকে। বলেছেন, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনার প্রয়োজন। সংকট কাটাতে নির্বাচনের সময় পুনর্বিবেচনারও তাগিদ দিয়েছেন কয়েকজন রাজনীতিবিদ। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নির্বাচন, এমনটাই বলে আসছিলেন প্রধান উপদেষ্টা। কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এর মধ্যে শুক্রবার প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন হতে পারে জাতীয় নির্বাচন। এ নিয়েও চলছে আলোচনা সমালোচনা। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। কয়েকজন রাজনীতিবিদ মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলোর দাবি উপেক্ষা করছেন ডক্টর ইউনূস। এতে নতুন সংকট সৃষ্টির আশঙ্কা করছেন তারা। যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে সময়টা যেটা ঘোষণা করা হচ্ছে সেটা সমস্ত দিক থেকে উপযুক্ত কিনা, সেই দিক থেকে আমাদের কাছে এটা উপযুক্ত সময় মনে হয়। এটা হচ্ছে একটা মন্তব্য। নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য সবগুলো রাজনৈতিক দলকে আস্থায় এনে কিন্তু একটা এই কাজটা করতে হবে। সমাজের সকল অংশের মানুষ কোনো প্রাকৃতিক ঝুঁকির বাইরে যেয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই জায়গা থেকে এপ্রিল মাস কোনো ভালো সময় হিসাবে এটা নির্বাচন, এটা সময় দিক থেকে এটা খুব ভালো নির্বাচন নয় এটা। তো সুতরাং আমার মনে হয় যে সংকটটা রয়ে গেল। কেউ কেউ বলছেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে টানাপোড়েন কিছুটা দূর হবে, তবে আরও আলোচনার প্রয়োজন। এতটুকু বলতে পারি যে নির্বাচন নিয়ে একটি ধোঁয়াশা ছিল, এই ঘোষণার মাধ্যমে হয়তো সেই ধোঁয়াশা কিছুটা কাটবে। কিন্তু নির্বাচনের যে ধরনের পরিবেশ দরকার হয়, যে ধরনের আবহাওয়া দরকার হয়, সেটি আসলে ওই সময় আসলে থাকবে না। আমরা আশা করব সকলের মত নিয়ে, জনমত নিয়ে তিনি সংস্কার, বিচার এবং বিশেষ করে জুলাই সনদ তৈরি করা, জুলাই ঘোষণাপত্র তৈরি করা, এই কাজগুলো আমরা আশা করছি উনি এর মধ্যে শেষ করতে পারবেন। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না বলে মত দেন রাজনীতিবিদরা। নির্বাচন আয়োজনের জন্য মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যপুরের শালবন ও পঞ্চগড় সীমান্তবর্তী এলাকায় ময়ূর ফিরিয়ে আনা সম্ভব। উপযুক্ত পরিবেশ সৃষ্টি করলে প্রাকৃতিক পরিবেশে আবারও দেখা মিলবে ময়ূরের। বন্যপ্রাণী গবেষকরা বলছেন, নেপাল, ভারত, শ্রীলঙ্কার বনে টিকে থাকলেও শুধু বাংলাদেশেই বিলুপ্ত নীল ময়ূর। তাই ময়ূর রক্ষায় জনসচেতনতার পাশাপাশি দরকার আন্তঃসীমান্ত কর্মকৌশল। এশিয়ায় নীল ও সবুজ ময়ূর দেখা যায়। এর মধ্যে নীল ময়ূর সবচেয়ে জনপ্রিয়। হিমালয়ের পাদদেশ থেকে নেপাল, ভুটান ও দক্ষিণ পশ্চিম ভারত, বাংলাদেশ হয়ে শ্রীলঙ্কা পর্যন্ত এর বসবাস। শত বছর আগেও এদেশে শালগজারির বনে বাহারি ময়ূরের বসবাস ছিল, কিন্তু শিকার ও আবাস সংকটে বর্ণিল এই পাখিটি বাংলাদেশের প্রকৃতি থেকে বিলুপ্ত। নীল ময়ূর প্রকৃতিতে ফিরিয়ে আনতে মধুপুর শালবনকে বেছে নিয়েছে বন বিভাগ। পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। তবে এই পথে আছে বেশ কিছু চ্যালেঞ্জ। কোনো প্রাণীকে প্রকৃতিতে স্থাপিত করতে চাই বা যেটা হারিয়ে গেছিল তাদেরকে ফিরিয়ে আনতে চাই, তাহলে তার কন্টিনিউয়াস মনিটরিং থাকবে। এর জন্য পৃথিবীর সব দেশেই এটার জন্য আলাদা বন্যপ্রাণী বিভাগ আছে যারা এই কাজগুলোকে করেন, কারণ তাদের নেশা এবং পেশা দুটোই হলো এই কাজ করা। উত্তরের জেলা পঞ্চগড় সীমান্ত ঘেঁষা এলাকায় গেল কয়েক বছর ধরে নীলময়ূরের আনাগোনা চোখে পড়ছে। গবেষকেরা বলছেন, গ্রীষ্মের শুরুতে ভারতের দার্জিলিংয়ের বন থেকে এই ময়ূর আসে।
সাধারণ মানুষ আছে, তাদের একটা সচেতনতা একটা বিগ রোল প্লে করতে পারে। তারা যদি ময়ূরকে নিজেদের পাখি আপনভাবে নেয়, তাহলে কিন্তু ওখানে ময়ূরের আমি খুব বেশি সমস্যা দেখি না। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের আরেকটা সাইড, পঞ্চগড়ে যে ময়ূরের আভাস এখন আমরা পাচ্ছি, লাস্ট 4-5 বছরে 2-4টা করে ময়ূর দেখা যাচ্ছে, সেই অঞ্চলকে কেন্দ্র করেও আমরা কিছু ময়ূর ইন্ট্রোডিউস করতে পারি। সীমান্তবর্তী এলাকাগুলোতে যে নদী প্রবাহ, ওই এলাকাগুলোর যে ঘাস বনের চেহারা, পাশাপাশি ওই এলাকাগুলোর যে ভূমিরূপ, তা ময়ূর সহ অন্যান্য বিপন্ন প্রজাতির পাখি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশে সবুজ ময়ূরও আছে পার্বত্য চট্টগ্রামের গহীন পাহাড়ি বনে। এই প্রজাতিটির বসবাস মিয়ানমার ও জাভার অরণ্যে, তবে সবুজ ময়ূরও আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বজনহীন বিবর্ণ ঈদ, নেই উৎসবের আনন্দের লেশ মাত্র। ভিনদেশে হাসপাতালের 4 দেয়ালের ভেতরে এভাবেই কাটছে জুলাই যোদ্ধাদের দিনগুলো। বুলেটের আঘাতে কেউ হারিয়েছেন চোখের আলো, কারণেই চলার শক্তি। জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত অন্তত 30 জন কয়েক মাস ধরে থাইল্যান্ডে চিকিৎসাধীন। সুস্থ হয়ে শিগগিরই দেশে ফেরার দিন গুনছেন তারা। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা কাজল মিয়া। আগস্টের 5 তারিখে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মাথার খুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। টানা 15 দিনেরও বেশি অজ্ঞান ছিলেন কাজল। আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে 4 মাস চিকিৎসা চলে। স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে গত নভেম্বরে সরকারের সহায়তায় নেওয়া হয় থাইল্যান্ডের ভেস্থানি হাসপাতালে। এখন অনেকটা সুস্থ, তবে একা চলতে পারেন না। ঈদের কোনো আনন্দই ছুঁতে পারেনি তাকে। আমি আর কি খুব মিস করছি ভাই আমার গ্রামে, আমার দেশকে। দেশের বাইরে তো ঈদ এর আগে কখনো করি নাই। সব মিলে ভাই মিস করতেছি বাংলাদেশের খুব। একই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানের আহত অন্তত 30 যোদ্ধা। তাদেরই একজন উত্তরার 9ম শ্রেণীর শিক্ষার্থী তামিম হাসান রোমান। 18 জুলাই মেরুদণ্ডে গুলিবিদ্ধ রোমানও একা চলাফেরা করতে পারেন না। 6 মাস ধরে দূরদেশের হাসপাতালে 4 দেয়ালে বন্দি অবস্থায় স্বজনহীন কাটছে বিবর্ণ উৎসব। ঈদের সময় অন্যরকম একটা জায়গায় এসে ঈদ করা এবং কেউ কাউরে চিনি না। বুলেটের ক্ষত শুকায়নি এখনো। মা বাবা, স্বজনদের সাথে ফেলে আসা স্মৃতি ঈদের সময় হাসপাতালের বিছানায় তাদের সঙ্গী। দৃষ্টিশক্তি ও চলার ক্ষমতা হারানো এই যোদ্ধাদের স্বজনরাও তাদের পূর্ণ সুস্থতার অপেক্ষায়। আমার কষ্ট, আমার আরো সন্তান আছে দেশে, পরিবার ছাড়া ঈদ এটা খুবই কষ্টের ব্যাপার। ভাই বোন সবাইকে ছাড়া এখানে ঈদ করতেছে, এটা আসলেই দুঃখজনক। শরীরে বুলেটের যন্ত্রণা আর অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় দুর্বিষহ আহত এই যোদ্ধাদের প্রতিটি দিন। এর মাঝেও দেশে নির্বিঘ্নে উৎসব উদযাপন তাদের দিয়েছে স্বস্তি। সুস্থ হয়ে দ্রুত দেশে ফেরার দিন গুনছেন তারা। সেই সাথে আগামী ঈদ হাসপাতালে নয়, স্বজনদের সাথেই উদযাপনের প্রত্যাশা তাদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরের বেনাপোলে ঈদের জামাতকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ডুবপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঈদ জামাতকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় ডুবপাড়া এলাকায় হাত বোমা বিস্ফোরণ করে এক পক্ষ। এতে বিএনপির কর্মী আব্দুল হাই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। বৃষ্টিতে পাহাড় টিলা ধসের মধ্যেও সিলেটের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন 10,000-এরও বেশি মানুষ। জেলায় 5 বছরে টিলা ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন। এরপরও কমছে না ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনা। টিলায় বসবাস নিরুৎসাহিত করতে বিদ্যুৎ গ্যাস সংযোগ বন্ধ করেছে জেলা প্রশাসন।
গত 1 জুন সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে প্রাণ হারান একই পরিবারের 4 জন। গত বছরও জুনে এভাবে নগরীর চামেলিবাগে মৃত্যু হয় স্বামী, স্ত্রী ও সন্তানের। গত 5 বছরে টিলা ধসে এই এলাকায় প্রাণহানি অন্তত 20 জনের। প্রতি বছর টিলা ধসে মৃত্যুর সংখ্যা বাড়লেও বন্ধ হয়নি পাহাড় কেটে বাড়িঘর তৈরি, বরং ঝুঁকির মধ্যেও বাড়ছে বসবাসকারীদের সংখ্যা। না, আরজন মানুষ আমরা খুব কষ্ট, এই জন্য জোয়ার তুফান গেছে, আমরা যে কষ্ট, আমরা রাত ঘুমাইছি না, তো আমরা বারে দিয়ে হারি বইতে আসছে, কতখান ভাঙ্গিয়ে পড়ছে ঠিকলে, খুব ভাঙ্গিয়ে পড়ে। তো সরকারের কাছে একটা আবেদন, যে এইটা আমরা যদি একটা কোনো একটা আশ্রয় দিয়ে দিতে হয়, তখন না আমরা একটু সুবিধা থাকতে পারি। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে দুর্ঘটনা ঘটলেই নড়েচড়ে বসে প্রশাসন, এছাড়া সারা বছর তাদের তৎপরতা দেখা যায় না। প্রয়োজন হচ্ছে গিয়ে টিলা যেন না কাটে, কিন্তু দেখা যায় পরিবেশ অধিদপ্তর যেটা করে সেটা হচ্ছে ঘটনা ঘটার পরে তারা সেখানে মামলা দেয় যে এখানে একটা টিলা কাটা হয়েছে, কাকে কাকে আসামি করবে সেই সমস্ত তথ্য উপাত্ত নেয়, কিন্তু যা ঘটার তা ঘটে যায়। জেলা প্রশাসন জানায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। টিলার বসতিগুলোতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। টিলা কাটার বিষয়ে হচ্ছে আমরা অব্যাহত অভিযান আছে আমাদের কাছে, এবং প্রত্যেক উপজেলাতেই টিলা কাটা হয়ে থাকে এবং টপ সয়েল কাটা হয়ে থাকে। প্রতি মাসেই আমরা এই বিষয়ে অভিযান পরিচালনা করছি এবং আমরা মানুষকে বিরত রাখার চেষ্টা করতেছি, এবং একই সাথে ঝুঁকিপূর্ণ এলাকায় যারা থাকে তাদেরকে যাতে কোনোভাবেই ইউটিলিটি দেওয়া না হয়, সুবিধা যেমন বিদ্যুৎ বা পানির সুবিধা দেওয়া না হয়, সেটাও আমরা বলে আসতেছি। গত 1.5 দশকে সিলেটে অন্তত 61টি টিলা কেটে ফেলা হয়েছে। জেলার 412টি পাহাড় টিলার মধ্যে টিকে আছে মাত্র 351টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দোহার নবাবগঞ্জে টেকনিক্যাল সেন্টারে কাজ শিখে প্রতি বছর অন্তত 3000 তরুণ যাচ্ছেন প্রবাসে। 3 থেকে 6 মাসের কোর্স করে গড়ে উঠছেন দক্ষ শ্রমিক হিসেবে। এতে নিজ পরিবার স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশে আসছে রেমিটেন্স। বেকারত্ব কমাতে সরকারের পক্ষ থেকে নতুন টেকনিক্যাল সেন্টার গড়ে তোলা হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঢাকার নবাবগঞ্জের আগলা এলাকার যুবক ফাহাদ রানা পরিবারের হাল ধরতে জয়পাড়ার একটি বেসরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ওয়েল্ডিংয়ের কাজ শিখছেন তিনি। বিদেশে গিয়ে ধরতে চান সংসারের হাল। বিদেশে ভালো টাকা পয়সা ইনকাম করতে পারলে ফ্যামিলির জন্য ভালো হবে, নিজে ভালো থাকতে পারবো, দেশের উন্নতি হবে। ফাহাদের মতো দোহার নবাবগঞ্জের অন্তত কয়েক হাজার তরুণ ও যুবক বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কাজ শিখছেন। নবাবগঞ্জের পাশাপাশি দোহারের জয়পাড়া, মেঘুলা সহ এলাকায় গড়ে উঠেছে বেসরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। 3 থেকে 5 মাসের কোর্সে প্রশিক্ষণ হয়ে উঠছেন দক্ষ শ্রমিক। 6G পর্যন্ত কন্ট্রাক্ট আমার, আমি তারপর কাজ শেখার পরে আমার ওই জায়গায় কাজটা আগায় আসলে তারপরে এখান থেকে আর কি আমি কাজ কমপ্লিট করে চলে যাব। ওয়েল্ডিং এর ডিপার্টমেন্টে যত প্রকারের কাজ আছে সব কাজগুলি শেখানো হয়, যেমন 1G থেকে 6G এবং 10G এবং SS। তরুণ ও যুবকদের দক্ষ করে তুলতে দোহার ও নবাবগঞ্জে প্রায় 35টি বেসরকারি ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে। হাতে কলমে কাজ শিখে স্বাবলম্বী হচ্ছেন তরুণরা। মাল্টি জব করে ফ্রি বিষয়ে যারা কাজ করে এদের প্রায় 2 লাখ 2.5 লাখ টাকাও যারা ভালো দক্ষ ওয়েল্ডার যারা এরা ইনকাম করতে পারে। সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন টেকনিক্যাল সেন্টার গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে কিছু এই ধরনের প্রতিষ্ঠানের স্থাপনের ক্ষেত্রে কোনো শর্ত থাকতে পারে, সেগুলোর সাথে তারা সম্পূর্ণভাবে যোগাযোগ করে তাদের সম্পূর্ণ শর্ত যদি পূরণ থাকে আমরা অবশ্যই সেখানে ইতিবাচকভাবে তাদের সহযোগিতা করব। ঢাকার দোহার ও নবাবগঞ্জের ট্রেনিং সেন্টারে 4টি ব্যাচে বছরে প্রায় 5000 যুবক ওয়েল্ডিংয়ের কাজ শিখে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও জাপান সহ বিভিন্ন দেশে যাচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।